প্লেজিয়ারিজম গবেষণার একটি প্রধান সমস্যা। প্লেজিয়ারিজম কাজটি সম্পূর্ণভাবে গবেষণার উদ্দেশ্য এবং নীতি বিরোধী। সময়ের সাথে সাথে এর প্রবণতা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে ডিজিটাল এবং ইন্টারনেটের যুগে ওপেন রিসোর্সের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যতটা বৃদ্ধি পাচ্ছে ততটাই প্লেজিয়ারিজম এর কাজটি অর্থাৎ লেখাচুরির কাজটি ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। কারণ কপিরাইট অ্যাক্টটি এই বিষয়টি খুব বেশি কঠোর নয়। গবেষকরা গবেষণাপত্র লেখার কাজে বিভিন্ন ধরনের সহায়ক গ্রন্থ, পত্রপত্রিকা থেকে খবরের কাগজ এবং বিভিন্ন ধরনের প্রকাশিত তথ্য উৎস থেকে তথ্য সংগ্রহ করে থাকেন। যখন গবেষকরা অন্যের পূর্বের কোনো গবেষকের লেখা, ধারণা, মতামত ও বক্তব্য সরাসরি এবং সংশ্লিষ্ট ব্যক্তির ভাষাতেই তুলে ধরেন তখন তাকে সাইটেশন বলে। সাইটেশন যদি ছোট হয় তবে সেটা গবেষণা পত্রের মধ্যেই উল্লেখ করা হয়, কিন্তু সাইটেশন যদি দীর্ঘ হয় তবে নিচের স্তবকে তথ্য উৎস সহকারে উল্লেখ করা হয়। এই অংশটিকে বলা হয় পাদটীকা। গবেষণার তথ্য উৎস নির্দেশের জন্য দুই ধরনের রেফারেন্স ব্যবহার করা হয়। নাম্বার 1 ইনটেক্সট সাইটেশন, নাম্বার 2 রেফারেন্স লিস্ট। তাহলে ইনটেক্সট সাইটেশনটা কি? এক্ষেত্রে গবেষণাপত্রের মধ্যেই ব্যবহৃত উদ্ধৃতি বা তথ্যের উৎস যে অংশে ব্যবহৃত হয় তাকে ইনটেক্সট সাইটেশন বলা হয়। আর রেফারেন্স লিস্ট, 2 নম্বর রেফারেন্স লিস্টটা কি? গবেষণাপত্র লেখার ক্ষেত্রে যে সমস্ত উৎস ব্যবহার করা হয়েছে গবেষক সেই সকল উৎসের তালিকা গবেষণাপত্রের শেষে সঠিকভাবে উল্লেখ করেন, একেই বলা হয় রেফারেন্স তালিকা। হ্যালো স্টুডেন্টস, আমি এখন তোমাদের ডেফিনিশন অফ প্লেজিয়ারিজম সম্পর্কে বলছি। আমরা ডেফিনিশনটা বলতে গিয়ে প্রথমেই বলবো প্লেজিয়ারিজম শব্দটি একটি ল্যাটিন শব্দ এবং প্লেগারিয়াস থেকে এসেছে। এখানে আমরা আক্ষরিক অর্থ হচ্ছে অপহরণকারী, অর্থাৎ অন্য গবেষকের লেখাকে চুরি করা বোঝাতে এই প্লেজিয়ারিজম শব্দটি ব্যবহার করা হয়েছে। এরপরে আমরা যদি সঠিকভাবে লেখা চুরি সম্পর্কে বলতে চাই তাহলে আমরা নির্দিষ্ট কিছু পয়েন্টের আকারে বলতে পারি। যেমন আমরা 1 নম্বর পয়েন্ট, অন্য লেখকের ধারণা বা বক্তব্য নিজের বলে উপস্থাপন করা। 2 নম্বর, ধারণা, মতামত বা বক্তব্যের উৎসকে স্বীকৃতি প্রদান না করে তার ব্যবহার করা। লেখা 3 নম্বর পয়েন্ট, লেখার প্রয়োজনীয় স্থানে কোটেশন চিহ্ন না দেওয়া। 4 নম্বর পয়েন্ট, পুরনো কোনো ধারণা, মতামত বা লেখাকে নতুনভাবে উপস্থাপন করে নিজের নামে প্রকাশ করা। 5 নম্বর, অসম্পূর্ণ এবং ভুল তথ্য উৎস প্রদান করা। 6 নম্বর বলবো, সঠিক তথ্য সূত্রের উল্লেখ ছাড়াই হুবহু অন্য কারোর লেখা বা ধারণা বা সৃষ্টি নিজের নামে প্রকাশ করা। 7 নম্বর পয়েন্ট বলবো, পূর্বে প্রকাশিত অন্যের কোনো গবেষণাপত্রকে নিজের নামে চালিয়ে দেওয়া। তাহলে আমরা অবশ্য শেষে বলতে পারি সংজ্ঞা হিসেবে, লেখাচুরি বলতে বোঝায় অন্য কোনো লেখকের লেখা, ধারণা বা মতামত নিজের লেখা বলে চালিয়ে দেওয়া, অথবা পুরনো কোনো ধারণাকে নতুনভাবে উপস্থাপন করে নিজের নামে প্রকাশ করাকে লেখাচুরি বা প্লেজিয়ারিজম বলা যায়। হ্যালো স্টুডেন্টস, আমি এখন তোমাদের টাইপস অফ প্লেজিয়ারিজম সম্পর্কে আলোচনা করব। টাইপস অফ প্লেজিয়ারিজমকে আমরা 10টি ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগকে আমরা বলতে পারি ভার্বাতিম প্লেজিয়ারিজম, অর্থাৎ আক্ষরিক লেখাচুরি। এই আক্ষরিক লেখাচুরিটা কি? এক্ষেত্রে গবেষক পূর্বের প্রকাশনা থেকে এক বা একাধিক অংশকে হুবহু নকল করে নিজ লেখায় যোগ করে দেন। একে তাই কপি পেস্ট প্লেজিয়ারিজম বলা হয়। এক্ষেত্রে সামান্য ভাষার বা শব্দের পরিবর্তন করে দিলে আবার ভার্বাটিম প্লেজিয়ারিজমে পরিণত হবে। 2 নম্বরকে আমরা বলতে পারি সোর্স বেসড প্লেজিয়ারিজম, অর্থাৎ উৎস নির্ভর লেখাচুরি। এটা আবার কি ধরনের? বিভিন্ন তথ্য উৎস ব্যবহারের সময় এরূপ লেখাচুরি ঘটে, অর্থাৎ প্রাইমারি সোর্স, সেকেন্ডারি সোর্স
তার টার্সিয়ারি সোর্স, এইভাবে আমরা যে ইনফরমেশনের যে বিভিন্ন সোর্স আছে সেখান থেকে যখন তথ্যগুলো নিই সেইখানে এই তথ্য উৎস নির্ভর লেখাচুরির সম্ভাবনা থাকে। এক্ষেত্রে লেখক ভুল তথ্য উৎস ব্যবহার করে থাকেন, অর্থাৎ বিভ্রান্তিকর উদ্ধৃতি দেন, মানে রং সাইটেশন ব্যবহার করে। এই জন্য আমরা এটাকে সোর্স বেসড প্লেজিয়ারিজম বলি। 3 নম্বর হচ্ছে মোজাইক প্লেজিয়ারিজম, অর্থাৎ জোড়াতালি লেখাচুরি। সেটা আবার কি জিনিস? বিভিন্ন তথ্য উৎস থেকে হুবহু তথ্য সংগ্রহ করে নিজের লেখার মধ্যে প্রবেশ করানো হয় বলে ছোট ছোট করে প্রবেশ করানো হয় বলে একে পজ ওয়ার্ক প্লেজিয়ারিজমও বলা হয়, অর্থাৎ জোড়াতালি লেখাচুরি বলে। এক্ষেত্রে কোনো লেখক কোনো উদ্ধৃতি চিহ্ন ব্যবহার না করে বিভিন্ন তথ্য উৎস থেকে সরাসরি কোনো লেখা বা ধারণা ব্যবহার করেন, একে আবার হাইব্রিড প্লেজিয়ারিজমও বলা হয়। 4 নম্বর হচ্ছে অ্যাক্সিডেন্টাল প্লেজিয়ারিজম, দুর্ঘটনাজনিত লেখাচুরি। যখন লেখক তার ব্যবহৃত তথ্য উৎসসমূহ উদ্ধৃত করতে অবহেলা করেন বা ভুলবশত চিহ্নিত করেন তখন তাকে দুর্ঘটনাজনিত লেখাচুরি বলা হয়। 5 নম্বর ডাইরেক্ট প্লেজিয়ারিজম, অর্থাৎ প্রত্যক্ষ লেখাচুরি। সঠিক তথ্য উৎসের উল্লেখ ছাড়াই হুবহু অন্য কারোর লেখা নিজের নামে প্রকাশ করাকে প্রত্যক্ষ লেখাচুরি বলে। এক্ষেত্রে কোনো প্রকার স্বীকৃতি বা উদ্ধৃতমূলক চিহ্ন ছাড়াই অন্যের লেখা বা লেখার অংশ নিজের লেখায় ব্যবহার করা হয়ে থাকে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে প্যারাফ্রেজিং প্লেজিয়ারিজম, অর্থাৎ ভাষান্তর লেখাচুরি। এক্ষেত্রে কোনো একজন লেখকের লেখায় সামান্য কিছু ভাষা পরিবর্তন করে লেখাটিকে নিজের বলে প্রতিস্থাপন করা হয়ে থাকে, অর্থাৎ শব্দের কিছু হেরফের হয় মাত্র, কিন্তু মূল ধারণা অপরিবর্তিত থাকে। এই ক্ষেত্রেও তথ্য সূত্র উদ্ধৃতি করা হয় না। পরের পয়েন্ট কমপ্লিট প্লেজিয়ারিজম, অর্থাৎ সম্পূর্ণ লেখাচুরি। যখন কোনো গবেষণাপত্র একজন গবেষক কর্তৃক কোথাও উপস্থাপিত হবার পর তাকে পুনরায় কেউ নিজের নামে অন্যত্র উপস্থাপন করে বা অন্যের গবেষণাপত্রকে নিজের নামে চালিয়ে দেয় তখন তাকে বলা হয় সম্পূর্ণ লেখাচুরি, অর্থাৎ কমপ্লিট প্লেজিয়ারিজম। তারপরের পয়েন্ট হচ্ছে সেলফ অর অটো প্লেজিয়ারিজম, অর্থাৎ স্বলেখাচুরি, অর্থাৎ নিজের লেখা নিজে কিভাবে চুরি করছে। যখন কোনো লেখক নিজের লেখাগুলিকে একের পর এক লেখায় ব্যবহার করে চলে তখন তাকে সেলফ প্লেজিয়ারিজম বলে। কোনো লেখক নিজের পূর্ববর্তী লেখার বা লেখার অংশ বর্তমান লেখার ব্যবহার করলেও তাকেও সেলফ প্লেজিয়ারিজম বলা হয়, অর্থাৎ সম্পূর্ণ লেখা কোনো একটা নির্দিষ্ট অংশ তো নিয়েছে সেটাকেও আমরা সেলফ প্লেজিয়ারিজমও বলবো। লাস্ট 9 নম্বর হচ্ছে ইনটেনশনাল প্লেজিয়ারিজম, ইচ্ছাকৃত লেখাচুরি। এই ক্ষেত্রে কি বলা হয় বলতো? আমরা প্রথম থেকেই মানসিকভাবে তৈরি হয়ে থাকি যে আমরা লেখাটা কপি করব। কিভাবে? ধরো কোনো একটা লেখা আমরা চুরি করছি, সেক্ষেত্রে তার সেই লেখকের লেখাটাকে যে শব্দগুলো ব্যবহার করেছে সেগুলোকে এলোপাথারি সাজিয়ে নেব, মিনিংফুল সেন্টেন্স তৈরি করে নেব। অর্থাৎ আমরা পরের কথাটা আগের বাক্যের প্রথমে বলবো আর বাক্যের প্রথমের কথাগুলোকে আমরা শেষে বলবো। এইভাবে অ্যারেঞ্জ করে যে চুরি আমরা লেখা উপস্থাপন করি তাকে বলা হয় ইনটেনশনাল প্লেজিয়ারিজম। আবার আনইনটেনশনাল প্লেজিয়ারিজমটা কি? এখানে ধরো এই ক্ষেত্রে আমরা ওই যে একটু আগে বলেছি সোর্স অফ ইনফরমেশন প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, সেই সব প্রাইমারি সোর্স থেকে যখন সেকেন্ডারি বা টারশিয়ারি সোর্সে তথ্যগুলো তুলে নেওয়া হচ্ছে সেইখানে যদি কোনো কারণে ভুল তথ্য উপস্থাপন হয়ে থাকে সেইটা আমি যদি আমার গবেষণাপত্রে ব্যবহার করে থাকি সেই ভুল তথ্যটা, তাহলে এই ক্ষেত্রে আমার অনিচ্ছাকৃত লেখাচুরি হয়ে যাচ্ছে। ওকে, এখন এটাই শেষ করি। এখন আমি তোমাদের রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ রিসার্চার ইন প্লেজিয়ারিজম সম্পর্কে আলোচনা করব। এখানে আমরা প্রথমেই বলবো নতুন কোনো গবেষণাপত্র লেখার সময় গবেষককে পূর্বে প্রকাশিত প্রাসঙ্গিক গবেষণাপত্র সমূহের সমীক্ষা করতে হয়। এক্ষেত্রে তিনি পূর্ববর্তী সাহিত্য পর্যালোচনা অর্থাৎ প্রিভিয়াস লিটারেচার রিভিউ করে
বিশেষ কিছু ধারণা লাভ করেন যা বর্তমান গবেষণাপত্র লিখতে সাহায্য করে। তিনি অন্যের কোনো লেখা, বক্তব্য, ধারণা বা মতামতকে নিজের বলে উপস্থাপন করতে পারবেন না, তাহলে লেখা চুরির দায়ে যুক্ত হয়ে পড়বেন। অন্যের ধারণা বা বক্তব্যের উৎসকে স্বীকৃতি প্রদান করে সঠিক উপায়ে লেখা চুরি করা যায়। তাহলে আমরা বলতে পারি নিচে সতর্কতা অবলম্বন করে লেখা চুরি প্রতিরোধ করা যায়। আমরা 1 নম্বর পয়েন্ট বলতে পারি, অন্যের কোনো লেখা থেকে কোনো বাক্য, শব্দ বা ধারণা হুবহু লেখা উচিত নয়। 2 নম্বর, যে সকল উৎস থেকে লেখা সংগ্রহ করা হয়েছে সেগুলির বিবরণ সঠিকভাবে রেফারেন্সের তালিকায় তুলে ধরতে হবে। 3 নম্বর, অন্যের লেখা, ধারণা বা মতামতের উৎসকে স্বীকৃতি প্রদান করে ব্যবহার করতে হবে। 4 নম্বর, গবেষণাপত্রে উদ্ধৃতি ব্যবহারের ক্ষেত্রে পাঠ্য মধ্যস্থ উদ্ধৃতি অর্থাৎ ইন টেক্সট সাইটেশন এবং রেফারেন্স তালিকায় রেফারেন্স লিস্ট ব্যবহার করতে হবে। 5 নম্বরে, যখন আমরা অন্যের লেখার অংশ বা ধারণা বা বক্তব্য, মতামত অন্যের প্রতিবেদন বা প্রকাশনা থেকে ধার করে থাকি তখন উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করতে হবে, অর্থাৎ ডাবল ইনভার্টেড কমা দিয়ে আবদ্ধ করতে হবে। 6 নম্বর পয়েন্ট, কোনো গবেষণালব্ধ ফলাফল বা লেখাকে যদি নিজের প্রতিবেদনে উপস্থাপন করতে হয় তবে তা নিজের ভাষায় এবং তথ্যসূত্র উদ্ধৃত করে উপস্থাপন করতে হবে। 7 নম্বর পয়েন্ট, কোনো প্রকার স্বীকৃতি বা উদ্ধৃতিমূলক চিহ্ন ছাড়াই অন্যের লেখা বা রচনার অংশ বিশেষ নিজের গবেষণায় ব্যবহার করা যাবে না। 7 নম্বর হলো 8 নম্বর, কোনো ভুল এবং অসম্পূর্ণ তথ্য উৎস ব্যবহার করা উচিত নয়। 9 নম্বর, অনলাইনে প্রকাশিত কোনো লেখা হলে তাদের সঠিক বিবরণের পাশাপাশি কবে পড়া হয়েছে তার তারিখ এবং রেফারেন্স তালিকায় সঠিক ওয়েব অ্যাড্রেস উল্লেখ করতে হবে। শেষ পয়েন্ট, বর্তমানে নানা প্রকার লেখাচুরি যাচাই সফটওয়্যার অর্থাৎ প্লেজিয়ারিজম চেকিং সফটওয়্যার আছে। সেখানে লেখাটি প্রবেশ করিয়ে দেখে নিতে হবে লেখা চুরির অংশ শতকরা 10% নিচে আছে কিনা। তাহলে এবার সেই সফটওয়্যারগুলোর নামগুলো আমি একটু উল্লেখ করছি, তোমরা এই নামগুলো মনে রাখবে, ভবিষ্যতে তোমাদের খুব কাজে লাগবে। যেমন আমি 5টা সফটওয়্যারের নাম বলেছি। নাম্বার 1 আইথেন্টিকেট, 2 নম্বর উরকুম, 3 নম্বর প্ল্যাগ স্ক্যান, 4 নম্বর ডুপ্লি চেকার, 5 নম্বর টার্নিটিন প্লেজিয়ারিজম চেকার। আমি এখন তোমাদের রোল অফ লাইব্রেরিয়ানস ইন প্লেজিয়ারিজমস এই সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ লেখাচুরির ক্ষেত্রে গ্রন্থাগারিকের কি ভূমিকা। লেখাচুরি প্রতিরোধের ক্ষেত্রে গ্রন্থাগারিকের বিশেষ ভূমিকা আছে। লেখাচুরি বর্জনের জন্য যে সকল সতর্কতা অবলম্বন করলে গবেষকগণ স্বচ্ছ ও সঠিক থাকবেন সেগুলোর আয়োজন করবেন একজন গ্রন্থাগারিক। তাহলে সেই ব্যবস্থাগুলি কীরকম হতে পারে সেগুলো নিচে আলোচনা করলাম। 1 নম্বর পয়েন্ট দেখো, গবেষকদের মূল তথ্য উৎস অর্থাৎ অরিজিনাল ইনফরমেশন সোর্সেস ব্যবহার করতে উৎসাহ প্রদান করবেন একমাত্র গ্রন্থাগারিক। 2 নম্বর, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষামূলক সততার অর্থাৎ একাডেমিক অনেস্টি একটি নীতি প্রণয়ন করা। 3 নম্বর, লেখা চুরি কি এবং কেন হয় সেই বিষয়ের উপর একটি সচেতনতা শিবির বা অ্যাওয়ারনেস প্রোগ্রামের আয়োজন করা উচিত। 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর, গবেষণার নৈতিকতা অর্থাৎ রিসার্চ এথিক্সের উপর সচেতনতা শিবিরের আয়োজন করা। তারপরে নেক্সট পয়েন্ট হচ্ছে 5 নম্বর, লেখা চুরি যাচাই সফটওয়্যারের উপর কর্মশালা অর্থাৎ ওয়ার্কশপ ব্যবস্থা করতে হবে। রেফারেন্স লেখার প্রণালী অর্থাৎ স্টাইল অফ রাইটিং রেফারেন্সের উপর সেমিনারের আয়োজন করা। শেষ পয়েন্ট, উত্তম গবেষণা প্রতিবেদন অর্থাৎ রিপোর্ট লেখার কাঠামো বা রীতি অর্থাৎ ফরম্যাট অফ রাইটিং এ রিসার্চ রিপোর্ট এইসব নিয়ে আলোচনা সভা অর্থাৎ কনফারেন্স বা সেমিনারের আয়োজন করতে হবে।
হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের এসকেএম স্যার বলছি। তোমাদের প্লেজিয়ারিজম দিয়ে শুরু করেছিলাম, সেই প্লেজিয়ারিজমের সবশেষে কনক্লুশন নিয়ে আলোচনা করছি। গবেষণা নৈতিকতার একটি গুরুত্বপূর্ণ দিক হলো লেখা চুরি। গবেষণা লেখার ক্ষেত্রে তথ্য উৎস স্বীকার না করে কপি করা বা টুকে দেওয়া একটি ভয়াবহ রকমের অপরাধ। গবেষণা লেখার ক্ষেত্রে বিভিন্ন গ্রন্থসমূহ, পত্রপত্রিকা, খবরের কাগজ এবং অন্যান্য প্রকাশিত বিভিন্ন উৎস থেকে সাহায্য নেওয়া যেতে পারে, কিন্তু উপযুক্ত স্থানে ঋণ স্বীকার করে নিতে হবে। প্রতিটি বাক্য নিজের ভাষায় লেখায় বাঞ্ছনীয়, আর অন্যের লেখার অংশ সামগ্রিক রূপে অবিকল তখনই দেওয়া যাবে যখন সেটা উদ্ধৃতির মধ্যে থাকবে, অর্থাৎ ডাবল ইনভার্টেড কমার মধ্যে থাকবে, এবং মূল লেখকের নাম উল্লিখিত থাকবে। সেলফ প্লেজিয়ারিজম এর ব্যাপারে সাবধান থাকতে হবে। নিজের লেখা একের পর এক গবেষণাপত্রে ব্যবহার করা চলবে না। অন্য গবেষকের লেখা যথাযথ রেফারেন্স বা সাইটেশন সহ ব্যবহার করা উচিত। কোনো গবেষণাপত্রে অন্য লেখকের অবদান থাকলে তা অবশ্যই স্বীকার করা উচিত। থ্যাংক ইউ স্টুডেন্ট, আজকের মতো এখানেই শেষ করলাম। হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের এসকেএম স্যার বলছি। আজকে আমি তোমাদের যে প্লেজিয়ারিজম যে চ্যাপ্টারটি পড়ালাম তার থেকে কয়েকটি স্যাম্পল কোশ্চেন এবং অ্যান্সার তোমাদের সঙ্গে আলোচনা করছি। 1 নম্বর কোশ্চেন, উরকুন লেখা চুরি যাচাই করতে ব্যবহার করা হয়, এটা ট্রু অর ফলস? উত্তর হবে ট্রু। ইন্টারনেটের যুগে লেখা চুরির সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে, এটা কি ঠিক হবে না ভুল হবে? এটা ভুল। তার মানে ইন্টারনেটের যুগে লেখা চুরির সংখ্যা ক্রমশ বাড়ছে। ভারবাতিম প্লেজিয়ারিজমকে কপি পেস্ট লেখাচুরি বলা হয়, এটা কি সত্যি না মিথ্যে? এটা ট্রু। 4 নম্বর, টার্নিটিন হলো লেখাচুরি প্রতিরোধ করতে ব্যবহার করা হয়, এটা ট্রু অর ফলস? এটাও ট্রু। এরপরের কোশ্চেন, প্লেজিয়ারিজম শব্দটি একটি ল্যাটিন শব্দ থেকে এসেছে, সেই শব্দটি হচ্ছে প্লেজিয়ারাস, এটা ট্রু অর ফলস? ট্রু। ওরকন সফটওয়্যারটি লেখাচুরি যাচাই সফটওয়্যারটি ওপেন অ্যাক্সেসের অধীনে পাওয়া যায়, অর্থাৎ আমরা পয়সা ছাড়াই এটা আমরা ব্যবহার করতে পারি, এটা ট্রু অর ফলস? ট্রু। গবেষকদের মূল তথ্য উৎস ব্যবহার করতে উৎসাহিত করবেন কে? গ্রন্থাগারিক, এটা ট্রু। উদ্ধৃতিটি দীর্ঘ হলে তাকে নিচের স্তবকে তথ্য উৎস সহ দেখানো হয়, একে কি বলে? একে বলে ফুটনোট বা পাদটিকা। অ্যান্সার ট্রু। ওকে, থ্যাংক ইউ স্টুডেন্টস।